12ই ফেব্রুয়ারির নির্বাচনকে একটি সাধারণ সংসদীয় নির্বাচন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। এটি মূলত একটি গণপরিষদ নির্বাচন, যার প্রাথমিক লক্ষ্য বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামো ভেঙে ফেলা। জুলাই সনদের নামে প্রায় 100-র কাছাকাছি ধারাকে মাত্র 4টি অস্পষ্ট প্রশ্নে সংকুচিত করে তার মধ্যে একটি প্রশ্নেই শুধু হ্যাঁ বা না এর অপশন রেখে জাতিকে একটি ঘোরের মধ্যে রাখা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারে যে তারা আসলে একটি সংবিধান প্রণয়ন বা বাতিলের ভোট দিচ্ছে নাকি সরকার গঠনের ভোট দিচ্ছে। তারা তো সন্দিহান হবেই। নির্বাচন কমিশনের পাশাপাশি 6টি মন্ত্রণালয় গণভোটের পক্ষে প্রচারে কোটি কোটি টাকা ইচ্ছে মতো সরকারি অর্থ ব্যয়ের নামে খরচ করছে, যা শুধু করের টাকার অপচয় নয়, একটি নির্দিষ্ট ফলাফল নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার প্রমাণ। বাংলাদেশের ইতিহাসে 12ই ফেব্রুয়ারি এক অভূতপূর্ব জালিয়াতির সাক্ষী হতে চলেছে জাতি, যেটি বাহ্যিকভাবে জাতীয় সংসদ নির্বাচন হিসাবে প্রচারিত হচ্ছে। বাস্তবে সেটি একটি গণপরিষদ নির্বাচন, যার মূল উদ্দেশ্য মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বাতিল করে রাষ্ট্র ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। অবৈধ ইউনূস সরকার জনগণকে প্রকৃত তথ্য গোপন করে তথাকথিত জুলাই সনদের 84টি ধারাকে মাত্র 4টি প্রশ্নে সংকুচিত করে একটি প্রহসনের গণভোটে হ্যাঁ ভোট দিতে বাধ্য করছে। এই রাজনৈতিক প্রতারণার মূল কৌশল লুকিয়ে রয়েছে সংসদের দ্বৈত চরিত্রে। নির্বাচিত সংসদ প্রথম দিন থেকে সরকার গঠন করলেও 180 দিন পর্যন্ত সেটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এর অর্থ হলো জনগণ ভোট দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন করবে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে সেটি হবে একটি গণপরিষদ, যার প্রধান দায়িত্ব হবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত সংবিধানকে পরিবর্তন করা বা ছুঁড়ে ফেলে দেওয়া। প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হতে যাচ্ছে তা নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়ে অনির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেবে। উচ্চকক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে পরোক্ষ নির্বাচিত সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে প্রভাবশালী ভূমিকা দেওয়া হচ্ছে। একটি কমিটি ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিতরণ করা হবে, যেখানে নির্বাচিত সরকার সংখ্যালঘু হয়ে পড়বে। এই কমিটিতে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতিরা থাকবেন। এমনকি নির্বাচনে একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও গোপন ব্যালটের কারণে তারা প্রকৃত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। আপনি ভাবুন ব্যাপারটা। সরকার এই জালিয়াতি সফল করতে জনগণের করের টাকা দিয়ে বিশাল প্রচার যন্ত্র চালু করেছে। 3,500 কোটি টাকার বাজেট করেছে, তার মধ্যে 6টি মন্ত্রণালয় প্রায় 140 কোটি টাকা বাগিয়ে নিয়েছে গণভোটের প্রচারে। মোট নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে 3,500 কোটির মতো। সরকারি কর্মকর্তাদের দিয়ে হ্যাঁ ভোটের প্রচার চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই ভিডিও বার্তা দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরির কথা বলেছেন। এমনকি গণভোটের পক্ষে অবস্থান নেওয়ায় সরকারি কর্মকর্তাদের কোনো আইনগত বাধা নেই বলে বলেছেন ইউনূস সরকারের সবচেয়ে কাছের মানুষ ডক্টর আলী রিয়াজ, যা সম্পূর্ণ মিথ্যা এবং আইন বিরোধী। নির্বাচনের মাত্র 17 দিন আগে অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিব পদে 200 কর্মকর্তার পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে। তার মানে এই সরকার চিরস্থায়ী হওয়ার প্রস্তুতি নিয়েছে। একই সাথে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং নিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ সরকারের হাত পা বেঁধে দেওয়ার কৌশল অব্যাহত রেখেছে। গণভোটের প্রশ্ন সাজানো হয়েছে এমনভাবে জনগণ প্রকৃত বিষয় বুঝতে পারবে না। জুলাই সনদের এতগুলো ধারার জটিল বিষয়বস্তুকে 4টি সরল প্রশ্নে রূপান্তর করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বিশেষত সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের প্রশ্নটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সাধারণ মানুষ বুঝতে পারবে না এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতিসত্তাকে অস্বীকার করা হচ্ছে কি হচ্ছে না। প্রস্তাবিত সংস্কারগুলো বিশ্লেষণ করলে একটি সুস্পষ্ট অলিগার্কিক কাঠামো ফুটে ওঠে। উচ্চকক্ষের প্রবর্তন, দুদক চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য কমিটি গঠন, এই সব কিছুর উদ্দেশ্য হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের সরাসরি ক্ষমতা খর্ব করে একটি অনির্বাচিত মহলের হাতে কার্যকর কর্তৃত্ব কেন্দ্রীভূত করা। যে হিসেবটি উপস্থাপন করা হয়েছে তা ভুল নয়, বরং এটি একটি সম্ভাব্য ভবিষ্যতের নির্ভয় চিত্র। ধরা যাক বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েও গোপন ব্যালটে রাষ্ট্রপতি পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে পারবে না, কারণ উচ্চকক্ষে গুপ্ত সমর্থন কাজ করবে। গুপ্ত শিবিরের মতো তারা গুপ্তভাবে কাজ করে একজন
তাদের পছন্দের প্রেসিডেন্টকে নিয়ে আসবে ক্ষমতায়। একইভাবে দুদক চেয়ারম্যানের নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরকারের ভোট কমে যেতে পারে কমিটিতে অন্যান্য দল এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের কারণে। এটি সরাসরি প্রাতিষ্ঠানিক একনায়কত্বের দিকে যাত্রা। ডক্টর ইউনূস নিজে একনায়ক, ভয়ঙ্কর একনায়ক, এবং সে কারণেই তিনি এই যাত্রায় সবাইকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, যেখানে নির্বাচিত সরকার নামমাত্র থাকবে কিন্তু প্রকৃত ক্ষমতা থাকবে বিভিন্ন কমিটি, উচ্চকক্ষ, অনির্বাচিত পদাধিকারীদের নেটওয়ার্কের হাতে, মানে ইউনূসের হাতে। আপনি ভাইবেন না যে ইউনূস ক্ষমতা থেকে যাবে, প্রশ্নই আসে না। জুলাই সনদকে সামাজিক চুক্তি বলে প্রচার করা হলেও এর বাস্তবায়নের আদেশ এবং গণভোটের অধ্যাদেশ দ্রুততার সঙ্গে প্রণয়ন করা হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর ব্যাপারে ইচ্ছাকৃত অস্পষ্টতা রাখা হয়েছে। এদিকে প্রচার কর্মীরা বলেন সরকারি কর্মকর্তাদের প্রচারে বাধা নেই, অন্যদিকে নির্বাচন কমিশন মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে এই সরকারি কর্মকর্তাদের পক্ষা অবলম্বন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এই যে মানে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, যাতে প্রশাসনের পুরো যন্ত্রটি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজে লাগানো যায়, ডক্টর ইউনূস সেটা করছেন। গণভোটের নামে এই যে অপপ্রচার এবং সংবিধান বাতিলের উদ্যোগ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনসার্বভৌমত্বের প্রতি একটা ভয়াবহ আঘাত। 1972 সালের সংবিধান ছিল বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের চূড়ান্ত প্রকাশ। জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক ফরমান দিয়ে সেই সংবিধানকে বিকৃত করার ইতিহাস রয়েছে। এখন গণভোটের নামে সংবিধানের প্রস্তাবনা প্রতিস্থাপন এবং জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা মূলত মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতান্ত্রিক চেতনাকে স্থায়ীভাবে অস্বীকার করার চেষ্টা। এটি শুধু একটি শাসন কাঠামো পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের জন্মদাতা দর্শনকে মুছে ফেলার চক্রান্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি গণতান্ত্রিক রূপান্তর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ভোটের আগেই 2 শতাধিক কর্মকর্তার পদোন্নতি, আগের সরকারের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার আলোচনা, এসবই প্রমাণ করছে যে একটি নির্দিষ্ট গ্রুপ রাষ্ট্রযন্ত্রে তাদের নিয়ন্ত্রণ চিরস্থায়ী করতে চাইছে। তারা নির্বাচনকে একটি গড়াপেটা খেলা হিসেবে দেখছে, যার পরিণতিতে একটি অনির্বাচিত জবাবদিহিতাহীন অলিগার্কির উত্থান ঘটবে। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে না দুদক প্রধানের মতো কাউকে নিয়োগের, মন্ত্রিসভার হাত থাকবে না উচ্চ পর্যায়ের কোনো নিয়ন্ত্রণ। ক্ষমতা ছড়িয়ে পড়বে এমন সব কমিটির হাতে যেখানে তারা নির্বাচিত নন, আমলা, বিচারপতি, এই ইউনূসের মতো অনির্বাচিতরা তখন ক্ষমতাসীন হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন, 12ই ফেব্রুয়ারি আপনাকে এই কালো গহ্বরের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে ইউনূস। একে জালিয়াতি বলবেন না, তাহলে কাকে জালিয়াতি বলবেন বলুন? তো ভয়াবহ জালিয়াতি। ভালো থাকবেন সবাই।